ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে দর্শক আপনাদের স্বাগত। আপনারা জানেন আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 4টি সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে। কমিশনগুলো হচ্ছে পুলিশ, দুর্নীতি দমন, নির্বাচনী ব্যবস্থা এবং হচ্ছে সংবিধান সংস্কার। স্বাভাবিকভাবেই হচ্ছে এই সুপারিশমালা নিয়ে সবার মধ্যে একটা আগ্রহ আছে, একটা জিজ্ঞাসা আছে। তো আমাদের এই সুপারিশগুলো ইতিমধ্যেই সরকারি ওয়েবসাইটে হচ্ছে পিডিএফ আকারে আপলোড করা হয়েছে। আমাদের কাছে বিষয়গুলো এসেছে। সংবিধান সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ করেছে। তো তারা শুরুতেই বলেছে, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের সারসংক্ষেপ যতটুকু আমরা হাতে পেয়েছি সেখানে আমরা দেখেছি যে তারা শুরুতেই বলেছে 7টি বিষয়ের উপরে বিশেষ গুরুত্ব দিয়ে এই সুপারিশ তৈরি করা হয়েছে। 7টি বিষয় কি কি? 7টি বিষয়ের প্রথমটি হচ্ছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের যে গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা সেইটা প্রতিফলন স্বরূপ এই সংবিধান সংস্কারের প্রস্তাব করা হচ্ছে। এই সংস্কার প্রস্তাবের মধ্যে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে প্রস্তাব করা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। দ্বিতীয় পয়েন্টে যেটি আছে ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা। 3 নম্বরে আছে প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস। অন্তর্বর্তী সরকারের কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা সুনিশ্চিতকরণ, মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণ, সাংবিধানিক সুরক্ষা ও বলবৎযোগ্যতা নিশ্চিতকরণ। এই 7টি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে এই সুপারিশমালা তৈরি হয়েছে। এখন দেখা যাক যে এই যে ক্ষমতার ভারসাম্য বা যে নতুন প্রস্তাব, আমরা জানি যে কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং হচ্ছে অভ্যুত্থানের পরে গঠিত জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের একটি ঘোষণাপত্রের দাবি ঘোষণা করা হয় এবং এইটার একটা প্রস্তাব ঘোষণাপত্র সরাসরি শহীদ মিনারে প্রস্তাব আকারে উপস্থাপনের জন্য তারা 31 ডিসেম্বর একটা সময় ঠিক করেছিল। তো তার আগের রাতেই হচ্ছে সরকারের পক্ষ থেকে জানানো হয় যে এটা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই ঘোষণাটা আসবে। তাদের যেই আকাঙ্ক্ষাটা সেটা হচ্ছে এই ঘোষণাপত্রকে অবশ্যই সংবিধানে সংযুক্ত করতে হবে। তো সেই সময় আমরা পরবর্তীতে জেনেছি যে ঘোষণাপত্রটি তৈরির জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে একটি ঘোষণাপত্র প্রস্তাব আকারে উপস্থাপনের জন্য 15 জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছিল অন্তর্বর্তী সরকার। আজ সেই 15 জানুয়ারি এবং আজকেই আসলে সুপারিশমালাটি এসেছে। তো সেখানে আমরা দেখছি সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবের মধ্যে শুরুতে একটি প্রস্তাবনা দিয়েছে। আমরা জানি সংবিধানের শুরুতেই বিদ্যমান যে সংবিধান 72 সংবিধান সংশোধনী, নানা সংশোধনীর মধ্য দিয়ে যেই জায়গায় পৌঁছেছে সেখানেও একটি প্রস্তাবনা আছে। তো এই প্রস্তাবনায়ও কিছু কিছু পরিবর্তন এসেছে। কীরকম সেটা আমরা একটু পাঠ করি। প্রস্তাবনা শুরুতে বলা হয়েছে, আমরা বাংলাদেশের জনগণ যারা এই ভূখণ্ডের মানুষের মুক্তির লক্ষ্যে ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতায় জনযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছি। আমরা সকল শহীদের প্রাণোৎসর্গকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে অঙ্গীকার করছি যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের যে আদর্শ বাংলাদেশের মানুষকে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এবং গণতন্ত্র ও বৈষম্যহীনতার যে আদর্শ 2024 সালে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে একতাবদ্ধ করেছিল, সেই সকল মহান আদর্শ রাষ্ট্র ও সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জনগণের সার্বভৌম অধিকার প্রয়োগের মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রকে সংবিধানের মূলনীতি হিসেবে গ্রহণ করে। অর্থাৎ এই জায়গাটাতেই আসলে সেই মূলনীতির প্রসঙ্গটা সামনে এলো। আমাদের 72 সংবিধান যেটা মুক্তিযুদ্ধের পরে সেই সময়ের গণপরিষদে যেটা পাশ হয়েছিল সেইখানে 4টি মূলনীতির ঘোষণা এসেছিল। সেই মূলনীতিগুলো ছিল হচ্ছে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্র, যেটা পরবর্তীতে সংশোধনের মধ্য দিয়ে সমাজতন্ত্র হচ্ছে সামাজিক ন্যায় বিচারে প্রতিস্থাপিত হয়েছিল। আমরা দেখছি যে এইখানে সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, সাম্য এবং বহুত্ববাদ, এই গণতন্ত্র আগের মূলনীতিতেও ছিল, এই মূলনীতিতেও আছে। বাদ পড়েছে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং
সামাজিক সুবিচারের প্রসঙ্গটি। আর কি পরিবর্তন আছে প্রস্তাবে? আমরা যদি ৭২-এর সংবিধানের প্রস্তাবে ঢুকি, তাহলে প্রস্তাবে আমরা দেখব শুরুই করা হয়েছে আমরা বাংলাদেশের জনগণ ১৯৭১ খ্রিস্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। অর্থাৎ সেখানে ১৯৭১ সালটাই মুখ্য ছিল, এইখানে সংযুক্তি হিসেবে ২০২৪ সাল এসেছে। তো এর মাঝে আমাদের গণতন্ত্রের জন্য লড়াই তো এর মাঝেও হয়েছে, সেই জায়গাগুলো এখানে সেভাবে আসলে অ্যাড্রেস হয়নি। দ্বিতীয় যে জায়গা, খুব সিগনিফিক্যান্ট আরেকটি জায়গা, সেটা হচ্ছে নাগরিকতন্ত্র হিসেবে একটি আলাদা জায়গা নির্দেশ করা আছে। সেইখানে কমিশন সুপারিশ করছে যে সংবিধানের প্রযোজ্য সকল ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দাবলী ব্যবহৃত হবে। কিন্তু ইংরেজিতে রিপাবলিক এবং পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ শব্দগুলো থাকছেই। ভাষা হ্যাঁ, জাতীয় ভাষা হিসেবে বা রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলার কথা বলা আছে, এবং প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি, দেশের প্রচলিত সকল ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। নাগরিকত্বের প্রসঙ্গে আরেকটি বদল আছে, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি। কমিশন এই বিধানটি বিলুপ্তির সুপারিশ করছে। এটা বিলুপ্ত করে কি প্রতিস্থাপিত হচ্ছে? প্রতিস্থাপিত হচ্ছে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে বিবেচিত হবেন। এর পাশাপাশি হচ্ছে সংবিধান বিষয়ক অপরাধ ও সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা সংক্রান্ত ৭-এর ক, অর্থাৎ বিদ্যমান সংবিধানের ৭-এর ক এবং ৭-এর খ বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। সংবিধানের মূলনীতি আগেই একবার আলোচনা করেছি আমরা, সেখানে আবারও আমরা ৫ নম্বর পয়েন্টে যেটা পাচ্ছি যে তৃতীয়বারের মতো উল্লেখ আছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। অর্থাৎ এই মূলনীতি, ৪ মূলনীতির বদলে যে ৫ মূলনীতি প্রস্তাব করা হচ্ছে, সংস্কার কমিশনের রিপিটেডলি এইটার উপস্থাপনের মধ্য দিয়ে আলটিমেটলি আমরা ধরেই নিতে পারি যে এই মূলনীতির উপরে আসলে এক ধরনের বিশেষ জোরারোপ বা বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপরে আমরা আরেকটা বহুত্ববাদী ধারণার জায়গাটা, বাংলাদেশে একটি বহুত্ববাদী ধারণাটাকে পরিষ্কার করা হয়েছে যেভাবে বাংলাদেশে একটি বহুত্ববাদী, বহু জাতি, বহু ধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। রাষ্ট্রের মূলনীতির প্রশ্নে, অর্থাৎ এই জায়গায় রাষ্ট্রের মূলনীতি আবার ফিরে এলো। সেখানে বলা হচ্ছে কমিশন সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত, অর্থাৎ আমাদের যে ঘোষিত বিদ্যমান সংবিধানের ৪ মূলনীতি, সেই ৪ মূলনীতির প্রেক্ষিতে সংবিধানের যে বিধানগুলো আছে ৮, ৯, ১০ এবং ১২ অনুচ্ছেদগুলো বাদ দিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। মৌলিক অধিকার প্রশ্নে বিদ্যমান মৌলিক অধিকার ও স্বাধীনতা যা যেই আন্তর্জাতিক নীতি আছে সেটার সাথে সংযুক্ত থাকবে। এর পাশাপাশি কিছু বিষয় মৌলিক অধিকারের প্রশ্নে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এগুলোর মধ্যে আছে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ইন্টারনেট প্রাপ্তি, তথ্য পাওয়া, ভোটাধিকার, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, গোপনীয়তা রক্ষা, ভোক্তা সুরক্ষা, শিশু উন্নয়ন, বিজ্ঞান এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংক্রান্ত। তো মোটা দাগে এই জায়গাগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এর বাইরে আরেকটি যেটা, যে আমাদের আইনসভা কেমন হতে পারে। আইনসভা আমরা জানি বর্তমানে যেই সংবিধান, সেখানে আইনসভার সদস্য সংখ্যা হচ্ছে সব মিলিয়ে ৩৫০। এর মধ্যে ৩০০ আসন হচ্ছে সরাসরি নির্বাচিত, আর ৫০ হচ্ছে সংরক্ষিত আসন নারীদের জন্য। তো এইখানে এই জায়গায় একটা মৌলিক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, সেটা হচ্ছে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বদলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে একটি নিম্নকক্ষ যাকে বলা হবে ন্যাশনাল অ্যাসেম্বলি, এবং আরেকটি হচ্ছে উচ্চকক্ষ যাকে বলা হবে সিনেট, এবং উভয় পক্ষের মেয়াদ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৪ বছর। তো এই উভয় কক্ষের মধ্যে আসন বিন্যাস কেমন হবে বলা প্রস্তাবে আছে হচ্ছে ৪০০ আসন নিয়ে গঠিত হবে হচ্ছে নিম্নকক্ষ। এর মধ্যে ৩০০ জন সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। বাকি ১০০ জন নারী সদস্য সারা দেশের সকল জেলা থেকে নির্ধারিত নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হবেন। অর্থাৎ
এই 100 জন এই 100 জনের ওই আসনগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুধু নারীরা। তো এক্ষেত্রে বলা যায় যে এক ধরনের সংরক্ষণ হলো, সেই সংরক্ষণ বর্তমানে যেটা 50 আছে সেটাকে আসলে 100-তে রূপান্তর করা হলো, এটা নিম্নকক্ষের জন্যে। তারপরে আরেকটি খুবই আগ্রহোদ্দীপক বিষয়, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম 10% আসন তরুণ তরুণীদের মধ্য থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করবেন। অর্থাৎ তরুণ তরুণী অংশ থেকে, কম বয়সীদের মধ্য থেকে আমি 10% রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করতে হবে। এইবার নির্বাচনে অংশগ্রহণের ন্যূনতম বয়স সীমা, সেখানে একটা বদল এসেছে। বিদ্যমান সংবিধানে এই বয়সটা হচ্ছে 25 বছর, এখন সেটা কমিয়ে 21 বছর করার প্রস্তাব করা হয়েছে। আরেকটি হচ্ছে ডেপুটি স্পিকার 2 জন, এখনও 2 জন। এই ডেপুটি স্পিকারের মধ্যে একজন অবশ্যই বিরোধী দল থেকে মনোনীত হতে হবে বলে প্রস্তাব করা হয়েছে। আরেকটি হচ্ছে 3টি পদের কথা উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং রাজনৈতিক দলের প্রধান। এই 3টি পদের মধ্যে একজন ব্যক্তি 3টির মধ্যে একটি মাত্র পদ নিতে পারবেন। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ 3 পদের একাধিক পদে কোনো একক ব্যক্তি যেতে পারবেন না। আর 70 অনুচ্ছেদ, আমাদের বিভিন্ন সময় আলোচনায় আসা বিদ্যমান সংবিধানের 70 অনুচ্ছেদের যেই ইস্যুটি সামনে আছে আমাদের, সেটা হচ্ছে যে 70 অনুচ্ছেদে যে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যাওয়ার এক ধরনের বিধান আছে। যদিও এটাও সেভাবে বিভিন্ন সময়ে নানাজনই আসলে ভোট দিয়েছে, কিন্তু সেভাবে আসলে সে অ্যাপ্লাই করা হয়নি। তো এবার এই জায়গাটার নিয়ে এক ধরনের প্রস্তাব আছে, সেটা হচ্ছে অর্থ বিল ব্যতীত নিম্নকক্ষের সদস্যরা তাদের মনোনয়নকারী দলের বিপক্ষে, নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। তো এই জায়গাটা, এরপরে আসছে হচ্ছে উচ্চকক্ষে সদস্য সংখ্যা কত হবে? উচ্চকক্ষে প্রস্তাব করা হয়েছে 105 জন সদস্য হবে। এর মধ্যে 100 জন জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত মোট ভোটের সংখ্যানুপাতে নির্ধারিত হবে। অর্থাৎ শুধু উইনার্স টেক অল পদ্ধতিতে না, সংখ্যানুপাতে এটা নির্ধারিত হবে। দলগুলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষের মনোনয়নের জন্য সর্বোচ্চ 100 জন প্রার্থী মনোনয়ন দিতে পারবে। তবে এই 100 জনের মধ্য থেকে কি প্রক্রিয়ায় আসলে এই 100 জন নির্বাচিত হবেন, অর্থাৎ কোনো দল যদি 5% ভোট পান, সেই 5% ভোটের এগেনস্টে আমি যদি ধরে নেই 100, যেহেতু 5টি আসন তিনি পাচ্ছেন উচ্চকক্ষে ওই দল, তাহলে এই 5টি আসন আসলে তাদের ঘোষিত যে তালিকা, সেই তালিকার কোন ক্রমানুসারে গৃহীত হবে সেটা সম্পর্কে সুস্পষ্ট কিছু বলা নেই। কত পার্সেন্ট ন্যূনতম পেলে সংখ্যানুপাতিক আসন পাওয়ার জন্য বিবেচিত হবে, সেটা বলা আছে যে ন্যূনতম 1% ভোট পেতে হবে, তাহলে সংখ্যানুপাতিক আসন পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে ওই দলের প্রার্থীরা। বাকি যেই সিনেটের 105 জন প্রার্থীর মধ্যে সরাসরি নির্বাচিত 100, আর হচ্ছে বাকি 5 জন, এই 5 জন কীভাবে নির্বাচিত হবে? কমপক্ষে 5 জন আইন দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবে। অবশিষ্ট 5টি আসন পূরণের জন্য রাষ্ট্রপতি নাগরিকদের মধ্য থেকে প্রার্থী মনোনীত করবেন। অর্থাৎ এটি রাষ্ট্রপতি এক ধরনের অনগ্রসর গোষ্ঠী, সামাজিক অর্থনৈতিকভাবে অনগ্রসর গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য রাষ্ট্রপতি মনোনয়ন দেবেন। এই হলো আইনসভার স্ট্রাকচার নিয়ে যেই কথা বলা। সংবিধান সংশোধনের জায়গায় একটি সংযোজন আছে, আমরা জানি বর্তমানে হচ্ছে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ 300 আসনের ভেতরে 200 সংসদ সদস্য যদি আমার ভোট না দেয় বা সম্মত না হন, তাহলে সংবিধান সংশোধন করা যায় না। যে কারণে আমাদের 2/3 মেজরিটির একটা কোশ্চেন আমাদের বিদ্যমান সংবিধানে আছে। এই জায়গায় এই বিধানটি রেখে এর সাথে যুক্ত করা হয়েছে যে প্রস্তাবিত সংশোধনী উভয় কক্ষে পাশ হলে, অর্থাৎ প্রথমে নিম্নকক্ষে উঠবে, তারপর উচ্চকক্ষে যাবে, উভয় কক্ষে যদি পাশ হয় 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, তারপর এটাকে হচ্ছে গণভোটে দিবে। তো এই
গণভোটের ইস্যুটি যুক্ত হওয়াটা এটা জনগণের প্রতিনিধিত্ব বা জনগণের অংশগ্রহণটাকে অনেকটাই নিশ্চিত করবে বলে মনে হয়। আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রেও কিছু বিষয় বলা হয়েছে যে আইনসভার উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন নিতে হবে। কি ধরনের চুক্তি জাতীয় স্বার্থ রাষ্ট্রীয় নিরাপত্তা প্রভাবিত করে এমন ধরনের আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে অবশ্যই আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পেতে হবে। নির্বাহী বিভাগে আগের মতোই যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা চলবে। সংবিধানে উল্লেখিত বিষয় ছাড়া অন্য সকল বিষয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কাজ করবেন, এখনও তাই আছে। কমিশন রাষ্ট্রীয় কার্যাবলীতে স্বচ্ছতা, জবাবদিহি আনয়ন এবং রাষ্ট্রীয় অঙ্গ প্রতিষ্ঠান সমূহের মধ্যে ভারসাম্য নিশ্চিত করার জন্য একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এটা নতুন, এই সাংবিধানিক কাউন্সিল বা সংক্ষেপে এনসিসি গঠনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। এই এনসিসিতে কারা থাকবে? এনসিসিতে থাকবে হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার, উচ্চকক্ষের স্পিকার, বাংলাদেশের প্রধান বিচারপতি, বিরোধী দল মনোনীত নিম্নকক্ষের ডেপুটি স্পিকার, বিরোধী দল মনোনীত উচ্চকক্ষের ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার প্রতিনিধিত্বকারী সংশ্লিষ্ট রাজনৈতিক দল, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা যেই দুটি রাজনৈতিক দলের হবেন সেই দুই দল বাদে সংসদে বা আইনসভায় বিদ্যমান অন্য রাজনৈতিক দলগুলো থেকে বাকি সকল সদস্যের সরাসরি মতামত নিয়ে একজন সদস্য এই এনসিসিতে যাবেন। এনসিসির কতটুকু কি কাজ করতে পারবে? এনসিসি হচ্ছে আইনসভা ভেঙে গেলেও অন্তর্বর্তী সরকারের যখন থাকবে বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শপথ না নেওয়া পর্যন্ত, অর্থাৎ যদি সাংবাদিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয় সেই সময়টাতে আসলে নেতৃত্ব দিবে এই এনসিসি। আর এই ক্ষেত্রে হচ্ছে রাষ্ট্রপতির মেয়াদ বলা আছে হচ্ছে 4 বছর, প্রধানমন্ত্রী 4 বছরের জন্য। অন্তর্বর্তী সরকারের বিধানটি আমরা জানি যে বিগত আমলে আমাদের পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে এগুলো বাতিল হয়ে গিয়েছিল। তো এখানে অন্তর্বর্তী সরকারের অংশটি, আগে যেটা আমরা বলতাম তত্ত্বাবধায়ক সরকার, এখন এই প্রস্তাবটাই ঘুরে এসেছে হচ্ছে অন্তর্বর্তী সরকার হিসেবে। এখানে বলা হচ্ছে আইনসভার মেয়াদ শেষ হওয়ার 15 দিন আগে বা আইনসভা যদি ভেঙে যায় তার 15 দিনের মধ্যে এই অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে। এর মেয়াদ কতদিন হবে? মেয়াদ হবে হচ্ছে 90 দিন। এই সময়ের মধ্যেই তাদের নির্বাচনের আয়োজন করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো মোটা দাগে গুরুত্বপূর্ণ যেই প্রস্তাবগুলো সংস্কার কমিশন করেছে, মোটা দাগে এই হলো আমাদের হাতে আসা সারসংক্ষেপ থেকে যতটুকু আমরা পেলাম ততটুকু। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।